অনেক সিভিক পুলিশে এত পাওয়ার যে অফিসার ইনচার্জ পর্যন্ত তাকে হুমকি দিতে পারবে না। সঞ্জয়ের ক্ষেত্রে আপনি উল্লেখ করেছিলেন তার নাকি 4টি বিয়ে এবং মহিলাদের সঙ্গে তার একাধিক নানা রকম দুর্ব্যবহারের ঘটনা আছে। তো এই রকম কোনো ভেরিফিকেশন প্রসেস কি সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে রাখা হয়েছে? ডেপুটি সুপার সে আজকে দাঁড়ে দাঁড়ে ঘুরছে অ্যাপ্লিকেশন নিয়ে যে এটা যেন একটা সুরা হয়, এই করাপশনটা সহ্য করতে পারছেন না। সমস্ত হসপিটাল থেকে এক সংখ্যক টাকা উপার্জন করছে, 25% নিয়ে বাকি 80% আজকে হাইকমান্ডকে নাকি পাঠাচ্ছে। এই যে পলিগ্রাফ টেস্ট এবং তারপরে যে তদন্ত, দুর্নীতির তদন্ত, সেটা তদন্তে কতটা সাহায্য করবে? এই ঘটনাটা যদি আপনার ক্ষেত্রে হতো, আমার ক্ষেত্রে হতো, তাহলে একই আইনে কিন্তু আপনি অ্যারেস্ট হয়েছেন, 100% অ্যারেস্ট হয়েছেন। নমস্কার, সবাইকে এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। গত 9ই আগস্ট আরজি করে তরুণী চিকিৎসকের সেই নৃশংস হত্যাকাণ্ডের পরে তদন্তের অনেকটা অগ্রগতি হয়েছে, যদিও গ্রেপ্তারের সংখ্যা এখনো পর্যন্ত সেই একই আছে। এর মধ্যে পলিগ্রাফ টেস্ট হয়েছে। এই সমস্ত তদন্তের আপডেট নিয়ে আমরা আগেও আলোচনা করেছিলাম প্রাক্তন পুলিশ অফিসার অরিন্দম আচার্যের সঙ্গে, এবং আপনারা সেই ভিডিওগুলো প্রচুর দর্শক দেখেছেন, এবং যারা দেখেননি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে এই লিঙ্ক রেখে দেবো। অরিন্দম দা প্রথম থেকেই কিন্তু এই তদন্তের সম্পর্কে, যখন কলকাতা পুলিশের হাতে তদন্তের ভার ছিল, সেই তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে অনেক নতুন তথ্য এবং অনেক সংশয় প্রকাশ করেছিলেন যে যেভাবে তদন্ত চলছে তাতে মনে হচ্ছে কাউকে আড়াল করার জন্যই তদন্ত করা হচ্ছে। পরবর্তীকালে যখন তদন্তের আস্তে আস্তে সিবিআইয়ের হাতে গেল, তখন দেখা গেল যে অনেকটাই সেই কথাগুলোই কিন্তু আবার সিবিআইয়ের মুখ থেকেও শোনা যাচ্ছে। তারপরে যেটা হলো, এখন পর্যন্ত আরেকটি এফআইআর তৈরি সিবিআই দায়ের করেছে, সেটা হচ্ছে আরজি করের দুর্নীতির প্রসঙ্গ, যেটাও প্রথমেই অরিন্দম দা কিন্তু আমাদের দর্শকদের কাছে সেটা কিন্তু বলেছিলেন। এর পরবর্তীকালে এই দুটো তদন্তের আপডেট, এবং এর মধ্যে অনেক দর্শক যারা নিয়মিত আমার এই চ্যানেল দেখেন, তারা অনেকেই আমাকে জানিয়েছেন যে ধৃত, যে এখনো পর্যন্ত গ্রেপ্তার হওয়া যে একজন সিভিক ভলেন্টিয়ার, যার পরিচয়টা প্রথমে কলকাতা পুলিশ জানাতে চাইছিল না, পরবর্তীকালে জানা গেল সেই কলকাতা পুলিশেরই একজন সিভিক ভলেন্টিয়ার। সেই সিভিক ভলেন্টিয়াররা কি করে রাজ্যে এত পাওয়ারফুল হয়ে উঠলো প্রায় প্রত্যেকটা থানাতে? অনেকে বলেছেন যে এই সিভিক ভলেন্টিয়াররা রাজ্যের পুলিশ প্রশাসনের কাছে একটা ভাইরাসের মতো হয়ে গেছে, এবং কিভাবে এই ভাইরাস সমস্ত পুলিশ প্রশাসনকে কুড়ে কুড়ে খাচ্ছে তার একটা বিবরণ অনেকেই জানতে চেয়েছেন। তো এই জন্যে আমি অরিন্দম দাকে অনুরোধ করেছিলাম যে তার মূল্যবান সময় দেওয়ার জন্য, কারণ সিভিক ভলেন্টিয়ারের ব্যাপারটা তিনি অনেক আমাদের চেয়ে অনেক বেশি জানেন, এবং কিভাবে এই সিভিক ভলেন্টিয়ার পুরো পুলিশ প্রশাসনকে প্রভাবিত করছে, কিভাবে নষ্ট করছে, এই বিষয়টা তিনি আরও ভালো করে আমাদের বুঝিয়ে বলতে পারবেন। অরিন্দম দা, প্রথমেই আপনাকে আমাদের দর্শকের সবার পক্ষ থেকে স্বাগত। আমরা জানতে চাই প্রথমেই যে এই সিভিক ভলেন্টিয়ারের যে নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে তাদের যে কার্যপদ্ধতি, এই বিষয়টা নিয়ে অনেক সংশয়, অনেক রকম প্রশ্ন কিন্তু আমাদের মনের মধ্যে তৈরি হয়েছে। তো এই বিষয়টা যদি আপনি একটুখানি আজকে পরিষ্কার করে ব্যাখ্যা করেন আমাদের কাছে। নমস্কার সুব্রত বাবু, আসলে আপনার যে প্রশ্ন এবং আপনার যে সাবজেক্টটা এত ইন্টারেস্টিং, যেহেতু আপনি এমন একটা সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন, যার জন্য আপনি যদি আমাকে কখনো ডাকেন না, আমি জানি এটা ফর গুড কজ, এটা সাধারণ মানুষ জানতে পারবে, এবং যে সাবজেক্ট গুলো এগুলো সমস্ত এগুলো খুব ইম্পর্টেন্ট। এবার আপনাকে বলি, সিভিক পুলিশের আগে আমাকে প্রেলুড অফ দ্য ডিসকাশন একটু ইতিহাসটা বলতে হবে। 1772 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম কিন্তু পুলিশিং সিস্টেমটা স্টার্ট করে, এবং আপনি জানেন সেটা হচ্ছে কি তাদের স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে আজকে লড়াইয়ের জন্য, যে কোনোভাবে যাতে স্বাধীনতা না পায় সেটা শুরু। কেন আমি আপনাকে বললাম, আমি আন্দামানে গিয়েছিলাম, আন্দামানে দুবার আমাকে যেতে হয়েছিল। এবার আপনি বলছেন সিভিক পুলিশের সাথে আবার আন্দামান কি করে জড়াচ্ছে, একদম লিঙ্ক রয়েছে, যেটা যারা দর্শকরা আজকে শুনতে পারবেন, আপনারা আনটোল্ড হিস্ট্রি আপনারা কিছু পাবেন ডিউ টু সুব্রত বাবু। আপনাকে বলি, আন্দামানে 1864 সালে প্রথম আন্দামানে হচ্ছে কি কর্নেল ব্যারেট বোর্ড প্রথম কিন্তু আন্দামান জেলটা শুরু করে, এবং 1777 থেকে 1938 সালে 161 বছরে 42,000 কয়েদি, ডাকাত, যাবজ্জীবন ফাঁসি সাজাপ্রাপ্ত আসামিদের ওখানে প্রথম পাঠানো শুরু হচ্ছে।
এই যে আসামি, এবং সবচেয়ে উল্লেখযোগ্য যে আমি যখন নাকি আন্দামানে যাই, আমি বিস্মিত হয়েছিলাম 1857 সালে সিপাহী বিদ্রোহ পর থেকে স্বাধীনতা সংগ্রামীদের যে পাঠানো হয়েছিল তার মধ্যে মেইন হচ্ছে যে পুরীর মহারাজ গজপতি বীর কিশোর সিংকে ব্রিটিশ যখন অ্যারেস্ট করে, এটা কিন্তু আজকে সেই সময়ের সোর্স। আমরা যা পরবর্তীকালে যেটা চৌকিদার বলে থাকি, কিভাবে সিভিকটা এলো আমি আপনাদের বলে দিচ্ছি। এই যে চৌকিদার সোর্স ইনফরমেশনটা দিল, কি দিল, যে পুরীর মহারাজ আজকে স্বাধীনতা সংগ্রামীদের খাবার দিচ্ছে, ডিউ টু দিস তাকে অ্যারেস্ট করা হলো। এবং অ্যারেস্ট করে দেখো ভাইপার দ্বীপে, আমি গিয়েছিলাম ভাইপার দ্বীপ, ওখানে চলে গেল, এবং সেখানে তাকে কিভাবে নির্মম ভাবে তাকে মারা হয়েছিল। এই যে চৌকিদার ব্যাপারটা, প্রথম সিভিকের আগে কিন্তু চৌকিদার ছিল, যে আমরা কিছুটা হয়তো পেয়েছি, পরবর্তীকালে আমরা হোমগার্ড পেয়েছি, হোমগার্ডের পরে সিভিক পুলিশের। এই যে চৌকিদার গ্রামের খবর, নিরাপত্তা থেকে শুরু করে বিভিন্ন 1866 সাল থেকে 56 সাল থেকে 1860, মানে পুলিশ আইনটা যখন শুরু হলো 1860 সালে, জানেন ইন্ডিয়া প্যানাল কোড থেকে শুরু করে, এই চৌকিদার তাদের কাজ ছিল হচ্ছে গ্রামের সমস্ত খবর দেওয়া এবং প্রশাসনকে সাহায্য করা। এবং হচ্ছে কি যারা বিভিন্ন জায়গায়, সত্যি প্রশাসনরা, আমরা অনেক আইপিএস অফিসারদের কাছ থেকে শুনেছি, ক্লাসে শুনেছি, খুব অসাধারণ কাজ করতে তারা। এই যে হুগলির রঘু ডাকাত থেকে শুরু করে ফরিদপুরে রামা শ্যামা, ইংরেজ ডাকাত একজন ছিল লাডলি সাহেব, ডাকাতি করতে, এগুলো সব চৌকিদারের ইনফরমেশন ছিল। এবার আপনাকে বলছি হোমগার্ড। এই হোমগার্ড জেনারেটেড রিক্রুটমেন্ট বোর্ড যখন শুরু হলো, পরবর্তীকালে হোমগার্ডে ভেরি রিসেন্টলি আপনি দেখবেন 143 জন হোমগার্ডকে, আপনাদের কিন্তু হোমগার্ডকে ভলেন্টিয়ার হিসাবে তাদের নিয়োগ করা হয়েছে। কিন্তু সিভিক ভলেন্টিয়ার, যেটা আপনারা আজকে প্রশ্ন করছেন, সিভিক ভলেন্টিয়ার কিন্তু কখনো পুলিশের তকমাটা দিতে পারে না। যেটা আরজিকর হসপিটালে দেখলাম, সঞ্জয় রায় জনৈক পুলিশ আজকে মোটরসাইকেলে লিখছে, আজকে ইউনিফর্মে লিখছে, দিস ইজ কমপ্লিটলি ইলিগাল। এবং সেটা ভেস্টেড ইন্টারেস্টের জন্য এই সমস্ত করা হয়েছে, এখন তো সব জলের মতো পরিষ্কার। কিন্তু এই সিভিক পুলিশের প্রথম হচ্ছে গিয়ে যে এটা ভলেন্টিয়ারটা প্রথম স্টার্ট হচ্ছে কেন, টু অ্যাসিস্ট ট্রাফিক থেকে শুরু করে, ক্রাউড কন্ট্রোল থেকে শুরু করে, বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে যদি বেশি জনগণ হয় তাদেরকে সাহায্য করে। এবং হাইকোর্টের একটা স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আছে যে কোনো অবস্থাতে ইলেকশনে সিভিক পুলিশকে ইউজ করা যাবে। কিন্তু এখন আপনি প্রশ্ন একটা থাকতে পারে যে ধরুন একটা অ্যাক্সিডেন্ট হলো থানার সামনে, অফিসার ফোর্স নেই, সিভিক পুলিশ 5 জন রয়েছে, তাহলে ফর গুড কজ আমি নিয়ে যেতেই পারি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কজটা দেখতে হবে আপনাকে, কি কজে। যেমন আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি, প্রচুর এক্সাম্পল আছে, তার মধ্যে সঞ্জয় রায় সমস্ত মানুষ জেনে থাকে। বিষ্ণুপুর থানায় যে একজন রাহুল বেরা বলে একজন সিভিক পুলিশ আছে, দেখুন আজকে জলের মতো পরিষ্কার, যে কি এই যে কাকু বলে যেটা সুজয় ভদ্রর যে আজকে অ্যারেস্ট হলো, এখনো জেলে পড়ে আছে, তার যে ইন্টারনেটটা পাওয়া গেল, তার যে সমস্ত কিছু তথ্য পাওয়া গেল, সমস্ত কিছু দেখা যাচ্ছে এই সিভিক পুলিশের সাথে সে যুক্ত। এবং এই সিভিক পুলিশকে পরবর্তীকালে জানা গেল, পেপারে পড়লাম, তার কাজ ছিল এই, আপনি দেখবেন কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার 7,000 মতো কিন্তু অ্যাপয়েন্টমেন্ট আছে। আর সারা ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সিভিক ভলেন্টিয়ার, সিভিক পুলিশ কিন্তু বলা যাবে না, সিভিক ভলেন্টিয়ার কিন্তু 2 লক্ষ। তাহলে তাদের কাজ কি? আমি মাঝে মাঝে সিভিক পুলিশ যখন ঘরমাক্ত থাকে আমার খুব কষ্ট হয়, জিজ্ঞাসা করি, হয়তো একটু 10 টাকা দিয়ে একটু জল দিলাম, অক্লান্ত পরিশ্রম করে সুব্রত বাবু, অক্লান্ত পরিশ্রম। ভেরি রিসেন্টলি 1000 টাকা বাড়িয়েছে, কিন্তু তাদের যে কোয়ালিফিকেশন আপনি যদি শোনেন তাহলে আপনি না অবাক হয়ে যাবেন। কেউ এমএ পাস আছে, কেউ গ্রাজুয়েট আছে, কিন্তু ক্রাইটেরিয়া হচ্ছে ক্লাস 8 পাস করলেই নেওয়া যায়। এখন এই যে সিভিক পুলিশ, তাদের মধ্যে একটা সংখ্যক কিন্তু আজকে একেবারে 100%, এটা আমি আপনাকে বলে দিচ্ছি, বামফ্রন্ট আমলেও কিন্তু ছিল। বামফ্রন্ট আমলে যে সমস্ত হোমগার্ডরা ছিল তারাও কিন্তু কিছু এই সমস্ত থানার ইনার সমস্ত ইনফরমেশন গুলো কমিউনিকেট করতো, যে কে আসছে, কে যাচ্ছে, কে নাচছে, কি করছে, কে মিটিং হচ্ছে, কি আলোচনা হলো। এটা কিন্তু ওখানকার লোকাল কমিটির সেক্রেটারি বলুন, এমএলএ বলুন, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি। কিন্তু সিভিক পুলিশকে, যে হোমগার্ডকে কিন্তু আমরা বিশ্বাস করতাম না, যে কোনো অবস্থাতে যে কনফিডেন্সিয়াল আলোচনা হবে তখন ওদেরকে রাখা হতো। এই ভলেন্টিয়ার যে আজকে বলছেন সিভিক পুলিশ, ওটা ছিল হোমগার্ড। আপনি ভলেন্টিয়ার যে সমস্ত করা হয়েছে সিভিক ভলেন্টিয়ার, তাদেরও কিন্তু আমি খুব দুঃখজনক পরিস্থিতির মধ্যে বলছি, তাদেরও এক সংখ্যক কিন্তু দেখবেন শাসক দলের কিছু কিছু লোককে ঢুকিয়ে দিয়েছে। এবং এরা বিভিন্ন থানাতে কিন্তু আজকে সোর্স হিসাবে কাজ করছে, যে তারা কি করছে না করছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে, সিক্রেট ইনফরমেশন, এগুলো কিন্তু তারা পার্টির হাই লেভেলে জানিয়ে দিচ্ছে। কারণ এদের যে রিক্রুটমেন্টটা হয়েছে, সেই রিক্রুটমেন্ট বোর্ড করলেও আগে আপনি দেখবেন যে ওই এক লিস্ট চলে আসে, সেইভাবে পেয়ে যাচ্ছে। এটা আমরা এর আগেও দেখেছি, যুক্ত ফ্রন্টের আমলে আমরা দেখেছি যে হোমগার্ডের জন্য এই সমস্ত লিস্ট চলে আসতো। এখন প্রশ্ন হচ্ছে
যে তাদের যে কাজটা, তাদের সেই কাজটা সার্ভে করবে কে আজকে পার্সু করবে, তাদের কাজটা কি করার, তাদের তো ট্রাফিক ডিউটি করা, তাদের তো আজকে দুর্গাপুজোর সময় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, তাদের ক্রাউডটা কন্ট্রোল করা, এবং বিভিন্ন জায়গায় আজকে তাদেরকে মেইন ডিউটি হচ্ছে গিয়ে টু প্রিভেন্ট এনি আনটুয়ার্ডস অ্যাক্সিডেন্টাল যেটা না হয়, তার জন্য কিন্তু তাদের নিয়োজিত করা হয়। কিন্তু আজকে কিছু কিছু, আপনি শুধু সিভিক পুলিশের কিছু কিছু গলা সোনার হাটটা দেখুন, ইউ উইল বি সারপ্রাইজড, যে হয়তো 10 ভরি 8 ভরি সোনার হাট পরে ঘুরে বেড়াচ্ছে, তার হাফ ভাব মোটর সাইকেল, টাকাগুলো আসে করতে, কত টাকা বেতন, 8,000 9,000 10,000। এবং এটা হচ্ছে গিয়ে সিভিক পুলিশে বর্তমানে কিন্তু সরকারের বিভিন্ন জায়গায় কিন্তু চরম বদনাম করে দিচ্ছে, চরম। এবং মেদিনীপুর থেকে শুরু করে, কোচবিহার থেকে শুরু করে, মুর্শিদাবাদ থেকে শুরু করে, যেমন বহু সিভিক পুলিশ খুব ভালো কাজ করছে, অক্লান্ত পরিশ্রম করে। আপনি রাস্তাঘাটে ট্রাফিক ডিউটি যারা করে, আপনি দেখবেন তারা কি অক্লান্ত পরিশ্রম করে। ঠিক সাইমালটেনিয়াসলি এক সংখ্যক সিভিক পুলিশ কিন্তু তাদের কাজ হচ্ছে কি অর্থ উপার্জন এবং ওই পার্টির নেতাদের দেওয়া। এবং আপনাকে বলছি, অনেক সিভিক পুলিশে এত পাওয়ার যে অফিসার ইনচার্জ পর্যন্ত তাকে হুমকি দিতে পারবে না। অফিসার ইনচার্জ যদি বলে তুমি এটা করছো কেন, বলতে পারবে না। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে ফর গুড কজ যদি হয়, সেটা বিলিভ এন্ড ডিসবিলিভ। কিন্তু আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাকে বলছি, আমি কোচবিহারেও চাকরি করেছি, মালদাতে চাকরি করেছি, বিভিন্ন জায়গায় চাকরি করেছি। এক সংখ্যক সিভিক পুলিশ যেমন আমাদের অ্যাডমিনিস্ট্রেশনকে সাহায্য করছে, তেমনি আরেক সংখ্যক পুলিশ, সিভিক পুলিশ কিন্তু আজকে মানে আমি বলবো যে দলদাসে পরিণত। তাদের কাজটা হচ্ছে অর্থ উপার্জন করা, এবং ওসি কার সাথে কথা বলছে না বলছে, কি সোর্স ইনফরমেশন, সমস্তগুলো পার্টির লেভেলকে দেওয়া হচ্ছে। এবং আরো একটা করছে কি বলুন তো, বিরোধী পক্ষ কোথায় কি মিটিং করছে, কারা যাতায়াত করছে, কোথায় আসছে, কবে মিটিং হবে, যেটা ডিআইবি আগে করতো, ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ যেটা করতো, এবং এই বিরোধী পক্ষ কত আছে, কোন গ্রামে কত ভোট বেশি পেল, এগুলো কিন্তু তারা আজকে কমিউনিকেট করে দিচ্ছে। এবং দেখবেন আপনি, যে সমস্ত গ্রামে ভোটের সময় বেশি যদি বিরোধী পক্ষ ভোট পেয়ে যায়, তাহলে দেখবেন কিভাবে তাদের উপর অত্যাচার হচ্ছে। আই এম গিভিং এন এক্সাম্পল। 2019 সালে সন্দেশখালীতে ভাঙিপাড়া 143টা ভোট বেশি পেয়েছে। আপনি পরবর্তীকালে জানেন যে কি ভয়ঙ্কর ওখানে অ্যাটাক করে। এটা কিন্তু সিভিল কাস্ট সিভিল ট্রাইব এরিয়া, কিন্তু কিভাবে গ্রামটা ম্যাশ করা হলো, 3 জনকে খুন করা হলো। এগুলো হচ্ছে গিয়ে সিভিক পুলিশ থেকে শুরু করে বিভিন্ন যারা খবর দিয়ে দেয়, প্লাস আজকে বিডিও অফিস থেকে লিস্ট পেয়ে যাচ্ছে কোথা থেকে কোন অঞ্চলে নিয়ে যাচ্ছে। কিন্তু সিভিক পুলিশ যারা ইন্টেলিজেন্ট, যারা বুদ্ধিমান, যে আমাকে অর্থ উপার্জন করতে হবে, মানে সব ফাঁকা আসল টাকা, নট হচ্ছে মানব সেবা করা, তারা কিন্তু আজকে একদিক থেকে সমাজের কিন্তু এবং অ্যাডমিনিস্ট্রেশনে ক্ষতি করছে বলে আমার মনে হয়। রিদমদা, একটা জিনিস হচ্ছে, আপনি আগের দিনও উল্লেখ করেছিলেন যে সিভিক পুলিশদের নিয়োগের সময় তাদের যে সরকারি যে কোনো কর্মীদের যেমন একটা ভেরিফিকেশন হয়, তাদের আচরণ, তাদের স্বভাব, তাদের পাস্ট, তাদের কী থাকলে ভেরিফিকেশন হয়। সঞ্জয়ের ক্ষেত্রে আপনি উল্লেখ করেছিলেন তার নাকি 4টি বিয়ে এবং মহিলাদের সঙ্গে তার একাধিক নানা রকম দুর্ব্যবহারের ঘটনা আছে। তো এই রকম কোনো ভেরিফিকেশন প্রসেস কি সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে রাখা হয়েছে, যে তাদের অন্তত তাদের হাতে যে নিরাপদ একটা রক্ষকের তো কিছুটা হলেও দায়িত্ব তাদের হাতে, তো সেইটা কি তাদের সেরকম ভেরিফিকেশন কোনো প্রসেস আছে? আমি আপনাকে বলি, আমার কাছে একটা লিস্ট আছে। সেই লিস্টটা আমি পেয়েছি, বিভিন্ন জায়গায় পেয়েছি। আপনি অবাক হয়ে যাবেন যে শাসক দলের কিছু ছেলে এবং মেয়ে আজকে চাকরি পেয়েছে, তারা কিন্তু এফআইআর নেমড অ্যাকিউজড, তারা কিন্তু এমনকি মার্ডার কেসও অ্যাকিউজড, তারা কিন্তু আজকে মিসঅ্যাপ্রিপিয়েশন মানি। আমি বলছি আপনাকে, আমার কাছে আছে সেই লিস্ট, এবং আমি 10-12 জনের লিস্ট আমার কাছে আছে, যারা আজকে সম্পূর্ণ ভেরিফিকেশন ছাড়া কিন্তু পুলিশে চাকরি করছে বা অন্যান্য জায়গায় চাকরি করছে, অন্যান্য জায়গা মানে স্কুল সার্ভিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চাকরি করছে। এবার আমি আপনাকে বলি যে ভেরিফিকেশনটা মাস্ট, ক্যারেক্টার অ্যান্টিসিডেন্ট ইট মাস্ট। কেন? আজকে সঞ্জয় সম্পর্কে যে আজকে পুরো বাহিনীর বদনাম হলো, আপনি আমাকে বলুন যদি ভেরিফিকেশনটা হতো, তাহলে 4টে বিয়ের গল্প আমি সেদিন বলেছি আপনাকে। প্লাস আজকে যে একটি ছেলে, আজকে যেখানে চাকরি মানুষের নেই, এমএ পাস বিএ পাস ছেলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, একটা ফ্যামিলিতে চাকরি নেই, গ্রামে আপনি 2টো ছেলে পাবেন না হয়তো, কিন্তু একটা ছেলে তার 3 বোন, তার মধ্যে 2জন পুলিশে ভর্তি হয়ে গেল এবং একজন আমার অ্যাসিস্ট্যান্ট পুলিশ সাব ইন্সপেক্টর। আপনি আমাকে বলুন, যদি সোর্স না থাকে তাহলে কি পায়? আচ্ছা, এবার আমি আপনাকে বলি, আমার মনে হয় যে পুলিশের যদি আজকে মানে ইন্টার সিকিউরিটি আজকে রাখতে হয়, তাহলে কিন্তু আজকে আমি বলছি যে ভেরিফিকেশন মাস্ট।
এটা যে কত উপকার হয়। আমার এলাকায় যখন বলে রামশ্যাম যদু মধুর এটা আমাকে ভেরিফিকেশন দাও, আমাকে লোক পাঠাতে হয়, জানাতে হয় যে তার পাস্ট হিস্ট্রি কি, তার থানাতে রেকর্ড দেখে বলতে হয় তার কোনো হিস্ট্রি আছে কিনা, সে কোন পলিটিক্যালি ইনভলভ ছিল, কতটা কেসে রয়েছে, ক্রাইম করে যুক্ত কিনা। এটাকে বলে ক্যারেক্টার অ্যান্টিসিডেন্ট। যেমন আপনি বলুন বিভিন্ন পত্রিকায় দেখবেন ওই তাবিজের নামে দিয়ে দিচ্ছে। আমি বহুবার বলেছি এই যে তাবিজের নামে দিচ্ছে কোন পত্রিকা আজকে কিন্তু তাদের নামে কোনো ভেরিফিকেশন ছাড়া গোল্ড পাচ্ছে না পাচ্ছে কি পাচ্ছে দিয়ে দিচ্ছে, মানুষ প্রলুব্ধ হয়ে তার কাছে যাচ্ছে, ঠকে যাচ্ছে। এই যে ভেরিফিকেশনটা যদি না করে সেদিন আমি আপনাকে বলেছি, শুধু সেদিন না বিভিন্ন জায়গায় আমি বলি যে ভেরিফিকেশন করা গভর্নমেন্টের একটা রুলস রয়েছে যে বাড়িতে যদি কাউকে ভাড়া দাও কাউকে আনো, এই যে কল সেন্টার গুলো করছে আপনি দেখুন না, নিয়ম রয়েছে, থানা থেকে ফর্ম রয়েছে যে কাকে ভাড়া দেবে না দেবে একটা ফর্ম ফিল আপ করে করছে না। যার জন্য আজকে সল্টলেকে বিস্তীর্ণ এলাকায় দেখুন আপনি কিভাবে আজকে র্যাকেট গুলো বেরোচ্ছে। অতএব মানুষকেও কিন্তু এগিয়ে আসতে হবে। আপনি যে বাড়িওয়ালা তার জন্য যেমন একটা দরকার, তেমনি পুলিশের যে একটা কনস্ট্রাকটিভ চিন্তা ভাবনাটা যে আমি কাউকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি, আমি যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি তারা আমার প্রশাসনে কতটা সুবিধাজনক হবে, সাধারণ মানুষ কতটা হেল্প পাবে, সেটা যেমন কোনো কোনো ক্ষেত্রে যেমন হয় আবার কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে না। ইদানিং বিগত 3 বছর ধরে যে ভয়ঙ্কর পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এই ধরুন ইডি আপনি যে কথাটা বললেন, ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরের ওখানে পিএমএলএ বলে একটা অ্যাক্ট আছে আপনি জানেন, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট। আপনি জানেন তো এই অ্যাক্টটা কিন্তু বার্ডেন অফ প্রুফ রয়েছে, অনেকে জানে না। বার্ডেন অফ প্রুফ মানে আপনি 40 কোটি টাকা পেলেন ঘরে, আপনি বলছেন আমি জানি না, তার কিন্তু প্রমাণ করতে হবে যে এই টাকাটা সে কোত্থেকে পেয়েছে, পেলেও বিপদ না পেলেও বিপদ। অতএব এটা কিন্তু ভয়ঙ্কর একটা আইন, অনেকে জানে না পিএমএলএ অ্যাক্ট। তেমনি আমি বলছি ভেরিফিকেশন ছাড়া অ্যাপয়েন্টমেন্ট যদি করে তাহলে কিন্তু আমি বলবো ইনার সিকিউরিটি আমি মনে করে থাকি এটা কিন্তু পুলিশের দিক থেকেও কিন্তু একটা ভয়ঙ্কর, মানে যে পুলিশ অফিসার ইনচার্জ হবে তার অনেক কিছু লিকেজ হয়ে যাচ্ছে, অনেক কিছু পুলিশের যে পার্সোনাল যে সোর্স থাকে তার পর্যন্ত নাম দিয়ে বিভিন্ন জায়গায় দিয়ে দেবে। অর্থাৎ এই ক্ষেত্রে ভেরিফিকেশন মাস্ট, মানে এটা কি হচ্ছে ক্যারেক্টার অ্যান্টিসিডেন্ট বলা হয়। হ্যাঁ, দা এখানে আমাদের একটা জানার জিনিস থাকবে আপনার কাছে যে এই যে সঞ্জয়, যাকে নিয়ে এত এত অভিযোগ, এত বিতর্ক, তার ইতিহাস নিয়ে এত বিতর্ক, যে এরকম লোককে যদি ঠিকমতো আপনার কথায় যদি যে ভেরিফিকেশন যদি ঠিকমতো হতো তাহলে হয়তো এর ওইখানে তার চাকরিটাই হতো না, তার না, এবং তাতে হয়তো এই এই তরুণীটির হয়তো প্রাণ হয়তো বেঁচেও যেতে পারতো যদি সরাসরি এর কোনো ইনভলভমেন্ট থাকে। এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি, কিন্তু যদি তার ইনভলভমেন্ট থেকে থাকে। আমি বলছি যে এই যে সঞ্জয়কে এখানে রিক্রুটমেন্ট করার অথরিটি কে, মানে এটা কে রিক্রুট করলো, এটা কি আইডেন্টিফাই করা যায় কোনোভাবে? 100 বার যায়। কে বলছে? এই যেমন আপনাকে বলো যে রিক্রুটমেন্ট বোর্ড হয়েছে একটা, আমি আপনাকে বলছি রিক্রুটমেন্ট বোর্ড আজকে আমাদের এখানে যেটা ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট বোর্ড, এইবার দেখুন এইবার যেটা অ্যানাউন্সমেন্ট করেছে আপনার 143 জনকে লোক নেওয়া হবে রিক্রুটমেন্ট বোর্ড। এই রিক্রুটমেন্ট বোর্ডের যদি সেরকম ইনস্ট্রাকশন আছে যে আনলেস ভেরিফাই ইজ ক্লিয়ার, আনলেস যদি ভেরিফিকেশনটা যদি ক্লিয়ার না হয় তাহলে তারা অ্যাপয়েন্টমেন্ট পায়। যেমন আমাদের ক্ষেত্রে হয়েছে, আমাদের ক্ষেত্রে ভেরিফিকেশন মানে কি, ওরে পাগল করে দিত সুব্রতদা। আমি রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট সেটা আমাকে প্রমাণ করার জন্য কত কিছু করতে হয়েছে। অতএব এইগুলো কেন করা হয়? কারণ যেন বেরোজলের মতো না ঢোকে। পুলিশটা হচ্ছে স্বচ্ছতার জন্য তো রাখা হয়। আপনি আমাকে বলুন না, আপনি সঞ্জয়ের কথা বলছেন, এখন তো বোঝা যাচ্ছে যে সে পুলিশ অ্যাসোসিয়েশনের মেম্বার, ও থাকে ভবানীপুর, নানা রকম জিনিস বোঝা যাচ্ছে। এবং শুধু তাই না, সেই এএসআই যে অরূপ দত্তর কি নাম, এএসআই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, সে কিভাবে তাকে, এবং সেখানে গিয়ে তার জামাটা পর্যন্ত নাকি চেঞ্জ করে দিয়েছে। তাহলে এটা তো আছে। তবে একটা কথা বলি বলুন তো, যে যেমন যে চাকু দিয়ে ডাকাতরা ডাকাতি করে সেই চাকু দিয়ে কিন্তু ডাক্তাররা জীবন দেয়। যে মেয়েরা আছে চোখের কাজল দেয়, আমার মাকে দেখেছি গন্ধে কত সুন্দর লাগে, সেই কাজল যদি সাদা পাঞ্জাবিতে পরে ভালো লাগে। তার জন্য তো আজকে চাকু আর হচ্ছে গিয়ে কাজল তো দায়ী নয়, প্রয়োগের ক্ষেত্রে দায়ী। আজকে যারা আজকে এনগেজড হচ্ছে, যে কর্তৃপক্ষের কাছে আজকে গেল, দেখতে হবে যে তাকে কিভাবে নিয়োজিত করা হয়েছে। আমি আপনাকে আবার জোর গলায় বলছি যে 10 তারিখে আরজিকর হসপিটালে যেটা জেনেছিলাম, এই সমস্ত নাটের গুরু হচ্ছে গিয়ে এই হচ্ছে আপনার সন্দীপ ঘোষ। এই ভদ্রলোকের জন্য আজকে চরম সর্বনাশ হলো। এই ভদ্রলোকের জন্য আজকে সিভিক পুলিশ থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছে তারা আজকে জড়ালো। কেন জড়ালো? এটা হচ্ছে প্রি প্ল্যান্ড মার্ডার ফর পার্সোনাল গেইন। দুর্নীতিটা মেয়েটা জেনে গেছিল, যার জন্য তাকে প্রি প্ল্যান্ড ওয়াইজ আপনাকে ভাবতে হবে। আপনি শুনে রাখুন, এই যে সেদিন আপনাকে বোধহয় বলেছিলাম যে বাথরুমটা আজকে যে ক্লিয়ার করে দিল, কেন?
ওখানে যে বেসিনটা আছে, তারা যদি রক্ত গায়ে মাখে, হাতে যদি রক্ত থাকে, বেসিনের মধ্যে ধোবে, দেখুন কত ইন্টেলিজেন্ট, কারণ তারা ডাক্তার। আজকে সেখান থেকে যাতে কিছু না পায়, ইমিডিয়েট পরিষ্কার তো করেছে, কিন্তু আজকে 3D যেটা ওরা স্ক্যানার থেকে শুরু করে সব পেয়ে যেত, কিন্তু ওটা ভেঙে দেওয়া হবে। মানে এভিডেন্সকে, ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স খুব বুদ্ধি করে বের করা হবে। অতএব প্রয়োগের ক্ষেত্রে, ইউজের ক্ষেত্রে, আমি অরিন্দম আচার্য, আমাকে এসপি বলছে তুমি মাস কাবারির টাকা পয়সা তুলে আমাকে এত টাকা করে দাও, আমি যদি বলি আমি বদলি আমি করবো না। কিন্তু অনেক এসপি বলে ভালোভাবে কাজ করে, যাতে মানুষের সেবা প্রতি মানসিকতা নিয়ে তোমাদের মানুষ দেখলে ভালোবাসে। অনেক কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে। রিদন্দা, একটা প্রশ্ন আমার কাছে, আপনি তো ওখানে গেছেন, ওখানে অনেকের সঙ্গে কথা বলেছেন। এই সঞ্জয় সিভিক ভলেন্টিয়ার, সে খুব প্রতাপশালী ওখানে, সেটা আমরা পরবর্তীকালে জেনেছি। ও এক্স্যাক্টলি কি কাজটা করতো ওই আরজি করে? দেখুন, এই সঞ্জয় নামটা যখন প্রথম এসেছিল, যখন ওই ছেলেগুলো আমাকে বলছিল, সব ডাক্তার ছেলে এবং অনেকে কাঁদছিল যে আমরা যখন, আপনি বোধহয় জানেন কিনা জানি না, বোধহয় আপনি অলরেডি জেনে গেছেন, যখন মার্ডারটা ডেড পায়, তখন কিন্তু জুনিয়র ডাক্তার প্রথম গিয়েছে এবং তারা দেখে মার্কস অফ ইনজুরি এবং অর্ধ উলঙ্গ দেখে কিন্তু ওখানে চিৎকার শুরু করে। আপনি শুনে রাখুন, প্রথম চিৎকার শুরু করে, যেটা কখনো ইউডি কেস হতে পারে না, এটা মার্ডার বলে চিৎকার করার পরে কিন্তু হইচই শুরু হয়ে যায়। আপনারা হয়তো অনেকে জানেন না এটা, তারা 10 তারিখে বলে দিয়েছিল অরিন্দম বাবু, বিশ্বাস করুন, আমরা একটা ছেলে ছিল তার মধ্যে, আমরা যখন দেখলাম ওখানে দৃশ্য, আমরা চিৎকার করেছি, রেজ থান্ডার ইজ ভয়েস, আজকে রেজ হিউম্যান ক্রাই, চিৎকার শুরু করেছে। এটা কখনো আজকে তিলোত্তমা ইউডি কেস হতে পারে না। ইন স্পাইট অফ দিস আজকে দেখুন ইউডি কেস করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে সঞ্জয়কে আমি সেদিন বলে দিয়েছিলাম, কিন্তু এটা কিন্তু আজকে মানে এটা জয়েন্টলি করা হয়েছে, একমাত্র সঞ্জয়ের কাজ হতে পারে না। যেভাবে আসছে, যেভাবে আজকে নাকি তাকে রক্তাক্ত জখম অবস্থায় পাওয়া গেছে, যেভাবে আজকে মৃতর পরে তার হাতটা নাকি উপরে কপালে ছিল, চটিটা আমরা দেখলাম পাশে রাখা ছিল, এটা কখনো না। সঞ্জয় হয়তো আজকে দাঁড় করাচ্ছে, কিন্তু এর পিছনে কিন্তু একটা বড় মাথার কাজ করছে, যারা, আমি আপনাকে আজকে বলতে বাধ্য হচ্ছি যে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বলে একটা জিনিস আছে, আপনি জানেন তো, ওখানে কিন্তু সমস্ত তথ্যগুলো পাঠাতে হয়। দেখুন, আজকে যদি মানুষ যদি আজকে জাগ্রত না হতো, আজকে যদি হইচই না হতো, আজকে যদি মিডিয়া ঝাঁপিয়ে না পড়তো, তাহলে কিন্তু আজকে এই মার্ডার কেসটা কিন্তু ইউডি কেস হিসাবে ট্রিট হতো। এবং ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোতে ওখানে পৌঁছে গেলে আমাদের দেখেন না, মাঝে মাঝে সমস্ত হইচই করে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত ক্রাইম কম। এই দিস ইজ দ্য কজ। যার জন্য আমি বলছি, ন্যাশনাল রেকর্ড ক্রাইম ব্যুরোতে বিগত 5-6 বছর ধরে যেগুলো ইউডি কেস হিসাবে চালানো হয়েছে, সেগুলো কিন্তু আজকে তদন্তে আনা দরকার। ঠিক না, এইখানে একটা অভিযোগ বারবার সঞ্জয় সম্পর্কে উঠছে যে এ সন্দীপ ঘোষের এতটাই ঘনিষ্ঠ ছিল যে সন্দীপ ঘোষের অনেক ব্যক্তিগত কাজ সে করে দিত, এবং অনেক সময় বলা হচ্ছে যে তার বাউন্সার হিসেবেই প্রায় কাজ করত, এরকমও এসছে। দেখুন, আজকে গতকালকে টিভি চ্যানেলে দেখলাম, আমাদের যে ডেপুটি সুপার ছিলেন আরজি কলের আক্তার আলী, উনি আমার সাথে ছিলেন, আমরা একসাথে ছিলাম। আমি ওনাকে প্রণাম জানিয়েছিলাম। উনি অনুষ্ঠানটা পরে আমাকে বলছিলেন, মাস্টার আচার্য আপনি যে বলছেন, আমি কাঁদছিলাম। উনি চোখের সামনে দেখছে যে কিভাবে দুর্নীতিটা হচ্ছে, চোখের সামনে দেখছে যে জুনিয়র ডাক্তারদের কিভাবে হ্যারাস করা হচ্ছে। এবং সবচেয়ে যেটা খারাপ লাগছে, ডেপুটি সুপার সে আজকে দাঁড়ে দাঁড়ে ঘুরছে অ্যাপ্লিকেশন নিয়ে, যে এটা যেন একটা সুরা হয়, এই করাপশনটা সহ্য করতে পারছেন না, জুনিয়র ডাক্তারদের আজকে কিভাবে হ্যারাস করা হচ্ছে। আপনি বলুন তো, এক ডাকে অভিষেক, মনে কিছু করবেন না, আমি বলছি এক ডাকে অভিষেক, সরাসরি মুখ্যমন্ত্রীকে বল, 2023 সালে হচ্ছে। আচ্ছা, তাই এই ভদ্রলোক তো তার ফোন করলে পারতো, উনিও জানে যে এখানে করলে হবে না, কারণ আজকে হাইকোর্ট যে আফটার পেরিউজিং দ্য অল ডকুমেন্ট দেখার পর উনি বিস্মিত হয়েছিলেন, যার জন্যই কিন্তু আজকে দেখুন এই ঘটনার 3টে কিন্তু কেন্দ্রীয় সংস্থাকে দিয়েছে। আপনি শুনেছেন, 3টে কেস দিয়ে দিয়েছে। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে শুধু সঞ্জয় বললে হবে না, সঞ্জয়কে গাইড করেছে কারা, কারা আজকে ওকে মিসগাইড করছে অর্থের উপরে। যে ওখান থেকে আজকে চলে গেল ক্রস কোয়ার্টারে, সেখান থেকে ফিরে চলে এলো, এই যে র্যাকেটটা রয়েছে, এই র্যাকেটটা কিন্তু আজকে আস্তে আস্তে কিন্তু প্রকাশ্যে আসছে। আপনি জানেন, আজকে পলিগ্রাফি টেস্ট বোধহয় 6 জন না 7 জনের হচ্ছে, অলরেডি গতকালকে 7 জনের হচ্ছে। এবং সবচেয়ে লজ্জার, আমি জানি না এই ভদ্রলোক কি করে রাস্তায় মুখ দেখায়। আজকে
ওই সুপারের কিন্তু প্রিন্সিপালেরও কিন্তু আজকে পলিগ্রাফি টেস্ট হচ্ছে। এগুলো চোর ডাকাতদের সাধারণত পড়া হয়, আপনি ভাবুন না, এটা চোর ডাকাতদের সাধারণত পড়া হয়। আজকে দেখুন, আজকে পলিগ্রাফ চেয়ে আজকে সন্দীপ ঘোষকে পর্যন্ত করা হচ্ছে। এই মানুষটা রাস্তায় হাঁটে, হ্যাঁ হাঁটবে, কারণ কাঁচ দেওয়ার গাড়ি ঠেকে যাবে, আসবে কাঁচের ডাইতে, টাই পড়ে আসবে, জায়গা ঠেকে। তা নয়তো রেজিগনেশন দেওয়ার পরেও আরজি কলেজ তার ঘরটা আজকে ক্লোজ করে রাখা আছে। কত বড় ইনফ্লুয়েন্সিয়াল আপনি দেখুন, যেটা সুপ্রিম কোর্ট ধরেছে। আজকে বলুন, এত বড় রেজিগনেশন দেওয়ার পরে এত বড় ইনফ্লুয়েন্স পারসন এত বড় ন্যাকেট করে দিয়েছে সব জায়গায়, এত বড় একটা হত্যাকে আজকে সাপ্রেস করছে, এবং তার ইনভেস্টিগেশন এখন তো দেখা যাচ্ছে 4টে ডাক্তার বা অটোপসি সার্জন পর্যন্ত সব জানাশোনা। আজকে তাকে আবার ওখান থেকে সিবিআই কে যখন নাকি আজকে হাইকোর্ট তদন্ত করার জন্য দিচ্ছে, কত বড় আস্পর্ধা দেখুন, কত উদ্ধত দেখুন, যে আজকে হাইকোর্ট বলার পরেও তাকে হিজ ক্রাউন্ড অন প্রমোশন ন্যাশনাল মেডিকেল কলেজ। আপনি বলুন তো, ওখানে ডাক্তাররা তালা লাগিয়ে দিল। এই অপমান কার? এই অপমান সরকারের নয়, এই অপমান কার? আপনার নয়, আমার নয়। এই অপমান আজকে সারা বাংলার নয়, এই অপমান সারা ভারতের কাছে বাংলাকে কোথায় পৌঁছে দিল বলুন তো? দীর্ঘদিন ধরে হচ্ছে, যেহেতু আজকে ডাক্তার ছেলেরা আজকে উঠে পড়ে লেগেছে যে শেষ দেখে ছাড়বো। আপনার কি মনে হয় সুব্রত বাবু, যে আজকে যে হাজার হাজার লক্ষ লক্ষ ছোট ছোট বাচ্চা থেকে শুরু করছে, হাইকোর্টে স্কুল অথরিটি একটা অর্ডার আছে, ডিউরিং স্কুল পিরিয়ড তুমি এই করবে না, সেই করবে না, আজকে যে বেরোচ্ছে, তারা দীর্ঘদিন ধরে দেখছে কত বড় দুর্নীতি চলছে, তারা দীর্ঘদিন ধরে মানুষের হত্যাগুলো দেখছে। আর প্লাস এই হত্যাটা যেটা জঙ্গলে হয়নি, আজকে যেটা আজকে মানে স্পেশালিটি হসপিটাল, সুপার স্পেশালিটি হসপিটাল ইনসাইড এট দ্য টাইম অফ ডিসচার্জিং ডিউটিস, কাকে হত্যা করলো? একটা ডাক্তার। কাকে সে ডাক্তার? আপনি আমাকে বলুন। আপনাকে সেদিন বলেছিলাম বোধহয়, আমি জানি না, একজন ডাক্তার বলছিল যে অরিন্দমবাবু জানেন তো, আমাদের যখন পেশেন্ট আসে তখন আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ আমরা সব মন্দির, আমরা মনে করি এই হসপিটালটা একটা মন্দির। আমি ওকে উত্তর দিয়েছিলাম, ভাই তুমি তো ইয়ং ছেলে, শোনো একটু বলি, যে আমরা হিন্দু আমরা মন্দিরে যাই, যারা মুসলিম তারা আজকে মসজিদে যায়, খ্রিস্টানরা যায় গির্জায়, কিন্তু হসপিটালে যারা যায় তারা মানুষ। তারা কখন কাকে রক্ত দেয় জিজ্ঞাসা করে না, যে কে হিন্দু কে মুসলিম রক্ত দেয়। এটা হচ্ছে কি আজকে হসপিটাল একটা সবার ক্ষেত্র। আর এইখানে একটা মেয়ে, যে মেয়েটি আজকে প্রত্যেকে জানে যে কি অসাধারণ কাজ করতো, জুনিয়রদের কিভাবে শেখাতো, কিভাবে হাতের লেখাটা, মায়ের একমাত্র মেয়ে। আপনি বলুন, মায়ের একমাত্র মেয়ে, তাকে যেভাবে হত্যা করা হয়েছে। আমি বলছি, যা আমি টিভি থেকে শুরু করে পেপার থেকে শুরু করে বিভিন্ন জনের সাথে মানে এক্সচেঞ্জ অফ ইনফরমেশন কালেক্টেড করেছি, এটা প্রি প্ল্যান্ড মার্ডার ফর পার্সোনাল গেইন। কেন? এই মেয়েটি রেপ করার জন্য নয়। আপনি মনে রাখবেন, রেপ করার জন্য নয় সুব্রত বাবু। আজকে দুর্নীতিটা জেনে গেছে, তাকে হত্যা করার পরে রেপ করা হয়েছে। আমি আপনাকে বলছি, অতএব এই ক্ষেত্রে আমার ইস মাই পার্সোনাল অপিনিয়ন, এই ঘৃণা, এই অত্যাচার, এই নোংরামি, এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সিভিক পুলিশ নিয়ে আপনারা আলোচনা করছেন, সিভিক পুলিশ আজকে শুধু ওই আরজিকর হসপিটাল দেখলে চলবে না। আপনি নীলরতন হসপিটাল দেখুন, আজকে 20 বছর ধরে কাজ হচ্ছে ভাঙছে, কত টাকা তহসিল করছে। আপনি সমস্ত হসপিটালে দেখুন, নর্থ বেঙ্গল হসপিটালে দেখুন, কোথায় আজকে নাকি সুপারকে ঢুকতে দিচ্ছে না। সমস্ত হসপিটাল থেকে এক সংখ্যক টাকা উপার্জন করছে, 25% নিয়ে বাকি 80% আজকে হাইকমান্ডকে নাকি পাঠাচ্ছে। ইটস স্প্রেড লাইক ফ্লেম। আপনি আমার মুখ বন্ধ করতে পারবেন না, আপনি ছাত্রছাত্রীদের বন্ধ করতে পারবেন না। এটা তো সাধারণ মানুষ জেনে গেছে আজকে, যে দুর্নীতির টাকাটা এক সংখ্যক 20% নিয়ে বাকি টাকাটা কোথায় দিচ্ছে। অতএব শুধু সিভিক পুলিশের আলোচনা আপনারা করছেন, সরকারের সমস্ত জায়গায় কিন্তু আজকে এইভাবে কিন্তু পোস্টিং করেছে। তা নয়তো ডেপুটি সুপার হি ওয়াজ ক্রাইম, যে একটা ডেপুটি সুপার সে চোখের সামনে দেখছে কিভাবে করাপশন হচ্ছে, কিভাবে বলছে যে এমডিতে যদি আজকে 80-তে পাস, 78 পাইয়ে বলছে 10 লাখ দাও, 12 লাখ টাকা দাও। অতএব এই যে তারা দিতে বাধ্য হচ্ছে। একজন ডাক্তার বলছে, বাবা বলছে যে আমার ছেলে সুইসাইড করতে যাচ্ছিল, যে আমাকে বলছে 10 লাখ টাকা দাও বাবা, না তো আমাকে ফেল করিয়ে দেবে। আপনি বলুন, এটা কোথায়, কোন দেশ, কোন জায়গায় পাবেন আপনি? অরিন্দম, আমরা আমাদের সময় প্রায় শেষ। আমি একটা ছোট্ট আপনার কাছে জানতে চাইবো, আপনি অনেকটা আলোচনা এগিয়ে নিয়ে গেলেন, আমি এটা আসছিলাম তদন্তের আপডেটে। তো আপনি তদন্তের আপডেট নিয়ে অনেকটা বললেন। আমার মনে হয় সবশেষে আপনি যদি একটু ছোট করে এই যে পলিগ্রাফ টেস্ট এবং তারপরে যে তদন্ত, দুর্নীতির তদন্ত, যেখানে একসঙ্গে প্রায় 15-16টা জায়গায় একসঙ্গে সিবিআই হানা দিল গতকাল, এইটার যে আপডেট আপনার কাছে আছে এবং সেটা তদন্তে কতটা সাহায্য করবে, মূল তদন্তে কতটা সাহায্য করবে, এই বিষয়ে যদি একটু আলোকপাত করেন। দেখুন, আমাদের যারা আমরা তদন্ত করি তাদের মধ্যে কতগুলো এভিডেন্স কি, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, কনক্লুসিভ এভিডেন্স, ডকুমেন্টস,
এই যে আমরা দেখতে পাচ্ছি যে আজকে যে 5-6জনকে ডাকা হচ্ছে এমনিতে না, কারণ এটা কল ডিটেলস পেয়ে গেছে। কল সন্দীপ বাবুর, যে সন্দীপ ঘোষ, বাবু বলতে লজ্জা হয়, এবং তাদের সাথে আরো যারা আছে, এটাকে বলে স্পাইডার্স নেট, মাকড়সা জালের মতো। সিডিআর, কল ডিটেলস রেকর্ড, প্লাস হচ্ছে গিয়ে আপনার চ্যাটিং, প্লাস হচ্ছে গিয়ে এসএমএস, প্লাস হচ্ছে ভয়েস কল। সুব্রত বাবু অনেকে হয়তো জানে না, রিজওয়ান কাণ্ডটা আপনি দেখেছেন, এখান থেকে সব ভ্যানিশ হয়ে গেছিল, কোথা থেকে সব বের করে নিল। ভয়েস কল, প্লাস আরো সবচেয়ে মারাত্মক হচ্ছে সেটা হচ্ছে টাওয়ার লোকেশন। টাওয়ার লোকেশন যখন ক্রাইম হয়, তার আগে, ক্রাইমের সময়ে, ক্রাইমের পরে, বিগত 7-8-10 দিনের মধ্যে এই যে টাওয়ার লোকেশন থেকে কোথায় তুমি এই সময় সবাই জমায়েত হলে কেন, কোথায় যেখানে ছিল, এই সমস্ত গুলো পাওয়া যায়। আর এই ডকুমেন্ট যেগুলো আপনি পাচ্ছেন, আমি কালকেও বলেছি, আমি সিবিআই যারা আছে, আপনি বলুন, ইডি এবং সিবিআই এর মধ্যে পার্থক্য হচ্ছে, সিবিআই যারা যায় তারা কিন্তু সব আইপিএস এবং আমাদের পুলিশ বিভাগ থেকেই যায়, যেমন আমাদেরকেও ডাকা হয়েছিল, আমরা যাইনি। তেমনি সিবিআই যারা করে খুব হাইলি কোয়ালিফাইড এবং তারা ভেরি মাচ অ্যাকোয়েন্টেড টু ইনভেস্টিগেট দিস কেস, আমি এখানে বলতে চাচ্ছি না। ইডিতে আজকে কিন্তু সেই আইপিএস অফিসাররা থাকে না। কিন্তু আমি গতকালকে বলেছি, যদি ডকুমেন্টস কিছু পেয়ে যায়, এগুলো তো শোনা কথা, ডকুমেন্ট যদি পাওয়া যায়, তাহলে পিসি নিয়ে অ্যারেস্ট করে, পিসি নিয়ে কিন্তু যদি ডকুমেন্টস করে সিজার লিস্ট করতে, এটা ভ্যালুটা অনেকটা বেড়ে যায়। ইন্টারোগেশন করার পরে আপনি গেলেন, চলো বাড়ি যাই, তাহলে গিয়ে যদি আপনি পান, সেটার থেকে যদি আমি আজকে অ্যারেস্ট করতাম, কি সেকশনে আপনি বলেন প্রমাণ নেই তো অ্যারেস্ট হচ্ছে, তাহলে সুপ্রিম কোর্টে খামে বললো কেন যে আজকে আমাদের প্রমাণ অনেক লোপাট হয়ে গেছে, তাহলে কেন 201-এ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স অ্যারেস্ট করা হলো না? ওখানে তো স্পষ্ট বলা আছে যে কোন সরকারি কর্মচারী যদি আজকে এমন কোন অপরাধ, যে অপরাধ আজকে যাবজ্জীবন জেল হয়, মারা খুন হয়, তাহলে সেইখানে যদি কোনো ফ্যাক্ট সাপ্রেস করে থাকে, আজকে চক্রান্তকারী যদি কিছু করে থাকে, তাহলে ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স ক্লিয়ারলি অ্যারেস্ট করতে পারত। মানুষ জানতে চাচ্ছে আমার কাছে যে অরিন্দম বাবু আপনি বলুন, আপনি তো খুব চেঁচান। আমারও এটা লজ্জা লাগছে যে কেন আজকে এতদিন হয়ে গেল, তা সত্ত্বেও তাকে ডিসঅ্যাপিয়ারেন্স এভিডেন্সটা যখন আজকে ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার যে আজকে কনস্পিরেসি টুগেদার করে, আজকে প্রি প্ল্যান্ড ওয়াইজ আজকে মার্ডার করার পরে, আর দীর্ঘদিন ধরে আজকে যখন ইডিকে দিয়েছে, তাহলে ডকুমেন্টস গুলো আজকে পিসি নিয়ে করা হলে হয়তো ভালো হতো। এটা আমি ওনাদেরকে কখনো ইনস্ট্রাকশন দিচ্ছি না, মানুষদের জানাবার জন্য বলছি। আপনি ধরুন একটা রিভলভার পেলেন, এই ধরা পড়ে রিভলভার পেলেন, কিন্তু ধরে আপনি পিসি দিলেন, পিসি নেওয়ার পরে ওকে নিয়ে গেলে লিডিং টু রিকভারি, আপনি দেখবেন ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 24, 25, 26, 27 বলা আছে, প্রথম আমরা বলছি পুলিশের সামনে সব বলেছে, পুলিশের সামনে কোনো অ্যাকিউজ যদি কিছু বলে কোনো ভ্যালু নেই, আপনি জানেন খুব ভালোভাবে কোনো ভ্যালু নেই, লিডিং টু রিকভারি। যদি রিকভারি করে গিয়ে যদি রিভলভারটা পায়, ও আমাকে বললো যে হ্যাঁ আমার কাছে অনেক ডকুমেন্টস আছে, আমি এই দস্তাবেজ করেছি, এটা গিয়ে যদি সেই করবোরেটিভ করে যদি ডকুমেন্টসটা পায়, এটা কিন্তু ভ্যালুটা অনেক বেশি হয়। যেটা আমিও কিন্তু ওনাদের ইনস্ট্রাকশন দিচ্ছি না, মানুষকে উত্তর দিতে দিতে কিন্তু আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, ভাই ওয়েট করো, কিন্তু একটা সীমা আছে, বলুন একটা সীমা আছে। এটা এই প্রশ্নটা এখন সবার মধ্যে এসে দাঁড়িয়েছে যে এখনো পর্যন্ত এতদিন হয়ে গেল, প্রায় 15 দিন, কেন এটাকে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না, একই জায়গায় গিয়ে আটকে আছে মূল তদন্তটি, মানে খুনের তদন্তটা। অরিন্দম দা, আজকে আপনি অনেক নতুন নতুন অনেক তথ্য দিলেন। আমি শেষ একটা কথা বলুন দাদা। এই যে আজকে ইডি বলুন, সিবিআই বলুন, যে তথ্যটা পাচ্ছে, তদন্ত করছে, হাইকোর্ট মনিটরিং, সুপ্রিম কোর্টকে আজকে নেকেট করে দিয়েছে, আপনি আমাকে বলুন তো, এই ঘটনাটা যদি আপনার ক্ষেত্রে হতো, আমার ক্ষেত্রে হতো, তাহলে একই আইনে কিন্তু আপনি অ্যারেস্ট হয়েছেন, 100% অ্যারেস্ট হয়েছেন, সাসপেক্ট করে আপনাকে অ্যারেস্ট করা হতো। কিন্তু আজকে বিত্তশালী যারা রাজনৈতিক শেডে রয়েছে, তাদের কিন্তু আজকে লক আপ হচ্ছে না, লটা কেঁপে যাচ্ছে শুধু। এটা আমার দুঃখ হয় যে কিং ক্যান ডু নো রং, এটা কিন্তু আজকে প্রমাণিত হচ্ছে। যেহেতু আজকে ছাতার তলায় রয়েছে, তার জন্য কিন্তু তাদের আজকে, এখন তো স্টেট গভর্নমেন্টকে আমরা বলতে পারবো না এই ইডি কেন এত স্কোপ দিচ্ছে, এটা মানুষ জানতে চাচ্ছে। আমরা তো বুঝি যে একটা তদন্ত চলছে, সুপ্রিম কোর্টের গাইডলাইনে চলছে, এখন কোনো কথা বলা যায় না, কিন্তু মানুষের মনটা, কালকে হাজার হাজার মানুষ যে আজকে বেরিয়েছিল, কি বললো, খারাপ লাগে বলুন তো? স্কুলে বাচ্চাগুলো আজকে বেরোচ্ছে যে জাস্টিস 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 বলতে, অতএব এটা আমি আদারওয়াইজ দেবেন না, আমি বলতে পারবো না। ঠিকই, আপনি আপনার প্রত্যেকটা যুক্তি খুব সুন্দর করে রেখেছেন। আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এই অনুষ্ঠানটা দেখলেন, সেই আপনারা অনুষ্ঠান দেখার পরে আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই লিখবেন। আপনারা শেষ পর্যন্ত অনুষ্ঠানটা দেখে আপনাদের এই মতামত জানালে আমরাও বুঝতে পারবো যে আপনাদের প্রতিক্রিয়া এখানে কীরকম আসছে, এবং আপনারা জানাবেন যে আপনাদের যদি নতুন কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে, আমরাও সেটা নিয়ে পরবর্তীকালে অনুষ্ঠান করার চেষ্টা করব। সবাইকে নমস্কার।
ধন্যবাদ।